ঠাম্মির গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ডবল পশুপতি। পশুপতিবাবু নিতান্তই ভালো মানুষ, তবে দোষের মধ্যে তার মনটা বড় ভুলো। তিনি সর্বদা এতই আনমনা যে আচমকা যদি কেউ তাকে তার নামটা জিজ্ঞেস করে তাহলেও তিনি চট করে সেটা মনে করতে পারবেন না। একটু ভেবে বলতে হয়। পশুপতিবাবুদের অবস্থা একসময় বেশ ভালোই ছিল। তার ঠাকুরদা পুরনো জিনিস কেনা বেচার কারবার করে খুব পয়সা করেছিলেন। বিশাল দোমহলা বাড়ি, গাড়ি, জমি জমা, দাসদাসীর অভাব ছিল না। তবে এখন আর তার বিশেষ কিছু অবশিষ্ট নেই। বাড়িটা আছে, তবে সংস্কার আর মেরামতির অভাবে সেটার অবস্থা বেশ করুণ। বিশাল বাগানটা এখন আগাছায় ভরা। বহু লোক বাড়িটা ভাড়া নিতে চায়, কিনতে চায়। এই বিশাল বাড়িতে পশুপতিবাবু একা থাকেন। সকালে উঠে তিনি ডন বৈঠক দেন, কল ওঠা ভেজা ছোলা আর আদা খান, নিজেই রান্না করেন। একা মানুষ বলে তার বিশেষ টাকা পয়সার দরকার হয় না। তার একটা ছোট লোহা লক্করের দোকান আছে। সামান্য আয় হয়, তবে পশুপতিবাবুর চলে যায়। দেখতে গেলে পশুপতিবাবু ভালোই আছেন। তবে কেউ যদি জিজ্ঞেস করে, এই যে পশুপতিবাবু নমস্কার, কেমন আছেন, তখন পশুপতিবাবুর ভারী সমস্যা হয়। আসলে কেমন আছেন তা পশুপতিবাবু আকাশ পাতাল ভেবেও ঠাহর করতে পারেন না। তাই অনেকক্ষণ ভেবেচিন্তে বলেন, বোধহয় ভালোই, কিংবা মন্দ নয়, খারাপও হতে পারে। অবশ্য এই জবাব দিতে পশুপতিবাবুর এত দেরি হয় যে প্রশ্নকর্তা হয় ততক্ষণে স্থানত্যাগ করেছেন, নয়তো জবাব শোনার ধৈর্য হারিয়ে ফেলেছেন। একদিন সকালবেলা পশুপতিবাবু যখন ডন বৈঠক করছেন, ঠিক সেই সময় একটা লোক বাইরে থেকে হেরে গলায় বোধহয় ডাকতে লাগলো, পশুবাবু আছেন নাকি, পশুবাবু? ব্যায়ামের সময় কেউ বাধা দিলে পশুপতিবাবু ভয়ানক চটে যান। আজও গেলেন। মাঝপথে ব্যায়াম বন্ধ করা যায় না, আবার জবাব না দিলেও অস্বস্তি। তাই প্রাণপণে বুকডন দিতে দিতে পশুপতিবাবু শুধু হুম 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 শব্দ করতে লাগলেন। লোকটা বুদ্ধিমান। দরজার বাইরে থেকে শব্দটা অনুধাবন করে সন্তর্পণে ভিতরে ঢুকল। তারপর ব্যায়ামরত পশুপতিকে দেখে একগাল হেসে বলল, ব্যায়াম করছেন? খুব ভালো। ব্যায়ামের মতো জিনিস হয় না। হজম হয়, খিদে পায়, জোর বাড়ে, গুন্ডা বদমাশদের ভয় খেতে হয় না। ব্যায়ামের যে কত উপকার! পশুপতিবাবু ব্যায়াম করতে করতে লোকটাকে একটু দেখে নিলেন। বেশ শিয়ানা চেহারার, মাঝবয়সী রোগা একটা লোক, চেনা নয়। পশুপতিবাবু বুকডন শেষ করে মুগুর ভাসতে লাগলেন। লোকটা সভয়ে একটু কোণের দিকে গিয়ে দাঁড়ালো। তারপর আপন মনেই বলতে লাগলো, লোকে বলে বটে পশুপতিবাবু লোকটা সুবিধের নয়, মহাকেপ্পন, হাড় বজ্জাত, অহংকারী, দাম্ভিক। আমি বলি, তা সবাই যে সমান হবে এমন কোনো কথা নেই। আর পশুপতিবাবুর খারাপটাই তো শুধু দেখলে হবে না, তার ভালো দিকটাও দেখতে হবে। লোকটা স্বাস্থ্যবান, সাহসী, উদার। পশুপতিবাবু রাখবেন কি খুশি হবেন তা বুঝতে পারলেন না, তবে হাতের মুগুর দুটো খুব বাই বাই করে ঘুরতে লাগলো। ব্যায়ামের সময় কথা বলতে নেই। লোকটা ঘুরন্ত মুগুর দুটোর দিকে সভয়ে চেয়ে থেকে বলল, তা মহেন্দ্র তবু বলে বসল, ওহে নিতাই, তোমার পুরনো স্বভাবটা আর বদলালো না। তুমি কেবল লোকটার ভালোই দেখে গেলে, কিন্তু দুনিয়াটা যে খারাপ লোকে ভরে গেছে সেটা আর তোমার চোখে পড়ল না। পশুপতির আবার গুণটা কিসে? বাপ পিতেমোর অত বড় বাড়িটা ভূতের বাড়ি করে ফেলে রেখেছে, অথচ কত লোক বাড়ি না পেয়ে কত কত কষ্টে এখানে সেখানে মাথা গোজবার ঠাঁই খুঁজে বেড়াচ্ছে। পশুপতিবাবু মুগুর নামিয়ে রাখলেন। হাঁপড়ের মতো হাঁপাচ্ছিলেন তিনি। লোকটার দিকে একবার গম্ভীর চোখে তাকানোর চেষ্টা করলেন। কি বলবেন ভেবে পেলেন না। আরও ভাবতে হবে। অনেক ভেবে তবেই তিনি কথা বলতে পারেন।
পশুপতিবাবু মাথাটাকে চাঙ্গা করার জন্য বিছানার উপর শীর্ষাসন করতে লাগলেন। লোকটা বলল, আমিও ছেড়ে কথা কইনি, মহেন্দ্রকে আমিও দু কথা বেশ করে শুনিয়ে দিয়েছি। ওহে মহেন্দ্র, পশুপতিবাবুর বাইরেটাই দেখলি, ভিতরটা দেখলি না? পশুপতিবাবুর কাছে গিয়ে ধানাই পানাই করলে তো চলবে না। তিনি অল্প কথার মানুষ। দিন রাত লোক গিয়ে তার কাছে ঘ্যানোর ঘ্যানোর করে মাথা ধরিয়ে দেয়। কাকে ছেড়ে কাকে দেবেন ঠিক করতে পারেন না। তবে এই আমি যদি যাই, তাহলে আমার মুখের দিকে চেয়েই পশুপতিবাবু বুঝতে পেরে যাবেন এই হচ্ছে খাঁটি লোক। বাড়িতে যদি ভাড়াটে বসাতেই হয় তো একে। কি জানিস মহেন্দ্র, পশুপতিবাবু কথা কম বলেন বটে, কিন্তু মানুষ চেনেন। পশুপতি ধনুরাসন শেষ করলেন, ময়ূরাসন করতে লাগলেন এবং লোকটাকে কি বলবেন ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ভুজঙ্গাসনে এসে তিনি ফের উৎকর্ণ হলেন। লোকটা আপন মনেই হেসে বলছিল, আমি বলি কি, পশুপতিবাবু কি আর আমার প্রস্তাব ফেলতে পারবেন? তিনি তেমন লোকই নন। লোকে তার বাড়িটা কিনতে চায়, ভাড়া নিতে চায়। পশুপতিবাবু তাদের সবাইকে বলেন ভেবে দেখি। তা ভাবতে পশুপতিবাবুর একটু সময় লাগে বই কি। ভগবান তো আর সবাইকে একরকম মগজ দেননি। তাই মহেন্দ্র যখন বলে বসলো, তুমি পারবে না হে নিতাই, তখন আমিও বললুম, ওহে মহেন্দ্র, পশুপতিবাবুর ভাবনাগুলো যদি তোরা ভেবে দিতিস তবে কাজটা কত সহজ হতো। পশুপতির ছেলে মানুষ, বুদ্ধিটাও ঘোলাটে, মগজেও কিছু খাটো, ও আর কত ভাববে। আসল কথা হলো পশুপতিকে ভাববার সময় দিতে নেই। তাই আমি আর দেরি করিনি। একেবারে ঠেলাগাড়ি বোঝাই করে মালপত্র আর 3টে টানা রিকশায় পুরো ফ্যামিলিকে চাপিয়ে এনে হাজির করেছি। জানি পশুপতি ফেলতে পারবেন না, আমিও ফিরে যাবার নই। আর ভাড়া, পশুপতিবাবু টাকার কাঙাল নন জানি, তবু আমিই বা অধর্ম করতে যাব কোন দুঃখে? গুনে গুনে 50টা করে টাকা ফেলে দেব মাসে। আর পুরো বাড়িটাও তো নিচ্ছি না, শুধু দোতলার পূব দক্ষিণ কোণে 4খানা ঘর আর দরদালানটুকু। পশুপতির ব্যায়াম যখন শেষ হলো, তখনও ভাবা শেষ হয়নি। তিনি লোকটার দিকে করুণ নয়নে চেয়ে রইলেন। লোকটা তাড়াতাড়ি বলল, না না, আপনাকে ভাবতে হবে না, মালপত্র ঠেলাওয়ালারাই নামিয়ে ঘরে তুলে দিয়ে যাবে। শুধু চাবিটা কোথায় সেটা কষ্ট করে বললেই হবে। আমার বাচ্চারা বড্ড ধৈর্য হারিয়ে ফেলেছে। গিন্নিও আবার রকচটা কি মানুষ। পশুপতি বুঝতে পারলেন দুনিয়াতে ভালো মানুষ হওয়াটা কোনো কাজের কথা নয়। এই লোকটা তাকে কোনো প্রশ্ন করেনি, মতামত চায়নি, বরং তার হয়ে নিজেই সব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পশুপতিবাবু এখন করেন কি? বাইরে এসে তিনি দেখলেন বাস্তবিকই 3-4টে ঠেলার উপর থেকে পাহাড় প্রমাণ মালপত্র কুলিরা ধীরে সুস্থে নামাচ্ছে। গোটা 5 নানা বয়সের বাচ্চা বাগানে নিরুদ্বেগ ছোটাছুটি করছে। একজন মোটাসোটা বদরাকি চেহারার ভদ্রমহিলা কুলিদের ধমকাচ্ছেন। তিনি পশুপতিকে দেখে চোখ পাকিয়ে বললেন, ঘরদোর সব পরিষ্কার আছে তো? আর জল টল তুলে রেখেছেন তো কল ঘরে? এর কি জবাব দেওয়া যায়? পশুপতিবাবু তা ভাবতে শুরু করলেন। ভাবতে ভাবতেই দেখলেন তার চোখের সামনে দিয়ে মালপত্র উপরে উঠতে লাগলো। দুমদাম শব্দ, চেঁচামেচি, হইহট্টগোল। পশুপতি সভয়ে নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। রান্না বান্না মাথায় উঠল। তিনি তাড়াতাড়ি পোশাক পরে দোকানে রওনা হয়ে গেলেন। ঘটনার আকস্মিকতায় এত হতবুদ্ধি হয়ে গেছেন যে মাথাটা আর ভাবতে পারছে না কিছু। সন্ধেবেলা যখন পশুপতি বাড়ি ফিরে এলেন, তখন গোটা বাড়িটাই প্রায় নিতাইয়ের দখলে। একতলার বারান্দায় শতরঞ্চি পেতে বন্ধু বান্ধব জুটিয়ে সে তাসের আসর বসিয়েছে। দোতলায় কে যেন গলা সাপছে। গোটা 5 বাচ্চা চেঁচিয়ে পড়া করছে। পশুপতিবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দিন 7 আগেও একজন বাড়িটা 10 লাখ টাকায় কিনতে চেয়েছিল, আর 2জন লোক ভাড়া নিতে চেয়েছিল মাসে 2000 টাকায়। পশুপতিবাবু ভাববার জন্য সময় চেয়েছিলেন। তাকে দেখে নিতাই তাসের আসর থেকে একেবারে আপন জনের মতো চেঁচিয়ে উঠল, পশুপতি এসে গেছো? বাহ, আমি তো তোমার জন্য ভেবে মরছিলুম।
পশুপতি তো ফিরতে এত রাত করে না। তা হয়েছিল কি জানো, চায়ের চিনি আর দুধ ছিল না। তা আমি গিন্নিকে বললুম, সে কি কথা, দুধ চিনি নেই তো কি হয়েছে, আমার পশুপতি ভাইয়ার ঘরেই তো রয়েছে। সে তো আর আমার পণ নয়, তাই দরজাটা খুলতে হয়েছিল ভায়া, কিন্তু কিছু মনে করো না। পশুপতিবাবু ঘরে তালা দিয়ে গিয়েছিলেন, দেখলেন তালা ভাঙা, ঘর হা হা করছে খোলা। এর জন্য কি বলা যায় তা পশুপতি শত ভেবেও ঠিক করতে পারলেন না। অন্ধকার ঘরে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন। উপরে ধূপধাপ শব্দ, কান্না, চিৎকার, ঝগড়া, বাসন ফেলার আওয়াজ সবই তার কানে গরম শিশে ঢেলে দিচ্ছিল। ভারী শান্তিতে ছিলেন এতদিন, এবার না নিজের ভিটে থেকে বাস তুলতে হয়। একটু বাদেই নিতাইয়ের বড় মেয়ে হলুদ আর নুন চাইতে এলো। তারপর মেজ ছেলে এসে দেশলাই ধার নিয়ে গেল। রাত 10টা নাগাদ নিতাই এসে 10টা টাকা ধার চাইল, মাসের শেষেই দেবে। পশুপতিবাবু কোষে ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়লেন। মাঝরাতে দরজায় ঘা পড়ল। পশুপতি উঠে দরজা খুলে দেখলেন ভারী অভিমানী মুখ করে নিতাই দাঁড়িয়ে। কাজটাকে ঠিক করলে পশুপতি ভায়া? পশুপতি অবাক হয়ে ভাবতে লাগলেন কোন কাজের কথা হচ্ছে। নিতাই মাথা নেড়ে বলল, ভাড়া না হয় আরও 10 টাকা বাড়িয়েই দিচ্ছি, তা কথাটা তো মুখে বললেই পারতে। বাথরুমের দরজার আড়ালে ঘাপটি মেরে থেকে লাথি মারার কোনো দরকার ছিল কি? কাজটা কি ঠিক হলো হে পশুপতি? পশুপতি খুব ভাবছিলেন, কিন্তু কিছু বুঝে উঠতে পারছিলেন না। নিতাই দুঃখের সঙ্গে বলল, আর খুব আস্তেও মারুনি, আমার কাকালে বেশ লেগেছে। যা হোক, ওই 60ই দেব, মনে রাগ পুষে রেখো না ভাই। পশুপতিবাবু কি বলা উচিত ভাবতে লাগলেন। নিতাই চলে গেল। পশুপতিবাবু যখন ডন বৈঠক করছিলেন, এই সময় হঠাৎ নিতাইয়ের বউ একটা খুন্তি হাতে দরজায় এসে দাঁড়ালো। বলি, পশুপতিবাবু, আপনার আক্কেলখানা কি বলুন তো? ঢের ঢের বাড়িওয়ালা দেখেছি বাপু, আপনার মতো তো দেখিনি। কোন আক্কেলে আপনি আম গাছে উঠে রান্নাঘরে ঢিল ছুটছিলেন? তাও ছোটোখাটো ঢিল নয়, এত বড় বড় পাথর। তার দুখানা আমার ভাতের হাঁড়িতে পড়ে গরম ফ্যান চলকে আমার হাতে ফোসকা ধরিয়েছে। 4খানা কাচের গেলাস ভেঙেছে, একটা ঢেলা পড়েছে ডালের বাটিতে। বলি, এসব কি হচ্ছে? আপনি কি পাগল না পাজি? পশুপতি এবারও সদুত্তর দিতে পারলেন না, তবে ভাবতে লাগলেন। নিতাইয়ের বউ চোখ পাকিয়ে বলল, আমিও দুর্গা দারুগার মেয়ে, এই বলে দিলুম, ফের ঢিল মারলে আমিও দেখে নেব। পশুপতি শুকনো মুখে কাজে বেরোলেন। রান্না বান্না আর করলেন না, হোটেলেই খেয়ে নেবেন দুপুরবেলাটায়। সন্ধেবেলা বাড়ি ফিরতেই দেখেন নিতাইয়ের তাসের আড্ডা নেই। নিতাই একা শুকনো মুখে দাঁড়িয়ে আছে। পশুপতি কাছে যেতেই নিতাই কাঁদো কাঁদো মুখে বলল, গায়ের জোর থাকলেই কি গুন্ডামি করতে হবে ভাই? পশুপতি ফ্যাল করে চেয়ে রইলেন। নিতাই বলল, না হয় তাসের আড্ডায় একটু গোলমাল হয়েই ছিল, তাস নিয়ে বসলে ওরকম হয়। তা বলে লাঠি সোটা নিয়ে ভদ্রলোকের ছেলেদের উপর চড়াও হওয়াটা কি ঠিক? তাস খেলা তুমি যে পছন্দ করো না, এটা আমাকে বলে দিলেই তো হতো। পশুপতি মাথা চুলকোতে লাগলেন। নিতাই ধরা গলায় বলল, আমি অফিস থেকে এসে শুনি তাসুরেরা সব বসেছিল আসর জমিয়ে, আর হঠাৎ নাকি তুমি একেবারে প্রলয় নাচন লাগিয়ে দেওয়ায় তারা সব পিঠ বাঁচাতে সরে পড়ে। আর তাছাড়া শিবুর কান ওভাবে মলাও তোমার ঠিক হয়নি। আমার সেজ ছেলে দুষ্টু ঠিকই, কিন্তু সেও তোমার ছেলের মতোই ভাই। কানটা শুধু ছিঁড়ে নিতে বাকি রেখেছ। ক্যানেস্তারা বাজানো তুমি যে পছন্দ করো না, তা তো আর বেচারা জানতো না। পশুপতি খুবই অবাক হলেন এবং ভাবতে লাগলেন। একটু রাতের দিকে পশুপতি রান্না করতে বসে হঠাৎ শুনতে পেলেন ওপরে একটা তুমুল চেঁচামেচি আর দৌড়ঝাঁপ হচ্ছে। কে একজন চেঁচালো, বাবারে মেরে ফেললে। আরেকজন বলে উঠল, এসব ঠিক কাজ হচ্ছে। আরেকজন, ও কি, পড়ে যাবো যে খাট থেকে। আর একজন, আমার বিনুনিটা যে কেটে দিল, ও মা, আমার বিনুনিটা যে কেটে দিল। সিঁড়ি দিয়ে কে যেন দৌড়ে নামতে নামতে বলল, ছেড়ে দাও ভাই, মাফ করে দাও ভাই, ঘাট হয়েছে। কালই সকালবেলায় তোমার বাড়ি ছেড়ে চলে যাব, আর জীবনে মুখো হব না। পশুপতি ভাবতে ভাবতেই খেলেন, ঘুমোলেন। সকালবেলা উঠে দেখলেন বাড়ি ফাঁকা। নিতাই কাক ভরেই বাড়ি ছেড়ে সপরিবারে চলে গেছে।
পশুপতি অনেকক্ষণ ভাবলেন। ভেবে যদিও তিনি কোনো কুল কিনারা করতে পারছিলেন না, তবু ব্যায়াম করতে করতে তিনি মাঝে মাঝে ফিক ফিক করে হেসে ফেলছিলেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।